এর আগে আমরা দেখেছি যে ক্রিস্টাল ফিল্ড থিওরি ইউজ করে ট্রানজিশন মেটাল কমপ্লেক্সের যে বিভিন্ন প্রপার্টি সেগুলো কিভাবে ব্যাখ্যা করা সম্ভব, যে জিনিসগুলো আমরা ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে প্রপারলি এক্সপ্লেন করতে পারছিলাম না, এবং সেখানে মেটাল লিগ্যান্ড কমপ্লেক্সের মধ্যে কী ধরনের ইন্টারাকশন হচ্ছে, সেই ইন্টারাকশনের ফলশ্রুতি কী, তার ফলে কিভাবে ডি অরবিটাল স্প্লিটিং ঘটছে ফর ট্রানজিশন মেটাল কমপ্লেক্স, সেই জায়গাগুলো আমরা স্টাডি করেছি। কিন্তু যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে অলদো the crystal field theory adequately accounts for a surprisingly large quantity of data on transition metal complexes, but the theory has some serious limitations. আমরা এখানে অসংখ্য এক্সপেরিমেন্টাল এবং সেমি থিওরিটিক্যাল আর্গুমেন্ট দিতে পারি এগেনস্ট দ্য অ্যাজাম্পশন যে ডি অরবিটাল স্প্লিটিং in the metal complexes is as a result of solely the electrostatic effect. তার মানে এই যে ডি অরবিটাল স্প্লিট করছে এটা যে শুধুমাত্র মেটাল এবং লিগ্যান্ডের ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশনের ফলশ্রুতি নয়, তার ফেভারে আমরা বেশ কিছু এভিডেন্স দিতে পারি, বা এটা যে শুধুমাত্র ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশনের ফলশ্রুতি নয়, তার মধ্যে যে কোভ্যালেন্ট ক্যারেক্টারও আছে সেটার ফেভারে আমরা কিছু এভিডেন্স দিতে পারি এগেনস্ট দ্য ইলেকট্রোস্ট্যাটিক এফেক্ট। এছাড়া মেটাল এবং লিগ্যান্ডের মধ্যে যে ইন্টারাকশন সেটা যে 100% আয়নিক নয়, তার মধ্যে যে কোভ্যালেন্ট ক্যারেক্টার আছে সেটার ফেভারেও কিন্তু আমরা বেশ কিছু এভিডেন্স দিতে পারি। সো আজকে আমরা প্রথমে যেটা দেখব যে কি ধরনের এভিডেন্স পাওয়া যায় যেগুলো থেকে বোঝা যায় যে মেটাল এবং লিগ্যান্ডের মধ্যে ইন্টারাকশন ইজ নট 100% আয়নিক ইন নেচার। তার কারণ মেটাল লিগ্যান্ড বন্ডের কোভ্যালেন্সির ধারণা প্র্যাকটিক্যালি আমাদের ক্রিস্টাল ফিল্ড থিওরির যে বেসিক অ্যাজাম্পশন তার এগেনস্টে যাচ্ছে। সো আমরা প্রথমে যেটা বুঝে নেওয়ার চেষ্টা করব যে আমরা কি ধরনের এভিডেন্স এখানে পাচ্ছি এগেনস্ট দ্য পিওরলি আয়নিক ক্যারেক্টার অফ দ্য মেটাল লিগ্যান্ড বন্ড। সো আমরা যদি এভিডেন্সের দিকে যাই, experimental evidence, for metal ligand orbital valve. সো আমরা পরপর কিছু এভিডেন্স আমরা দেখে নিই। আমরা খুব বিস্তৃত ব্যাখ্যায় যাব না সবকিছু জিনিসের, তার কারণ সবকটা মেথড আমাদের কাছে খুব পরিচিত নয়। আমরা কিছুটা শর্টে জিনিসটা বোঝার চেষ্টা করব। ফার্স্ট, এভিডেন্স ফ্রম ইলেকট্রন প্যারাম্যাগনেটিক রেজোনেন্স অর ইপিআর স্পেকট্রাম। যেহেতু আমাদের এই স্পেকট্রাল অ্যানালিসিস সম্বন্ধে খুব বিস্তৃত জ্ঞান নেই, ফলত আমাদের এটা ডিটেলসে আলোচনা করার জায়গাও নেই। তো আমি শুধুমাত্র এখানে কি দেখা যাচ্ছে এক্সপেরিমেন্টালি এবং আইডিয়ালি কি হওয়া উচিত, শুধুমাত্র সেই দুটো পিক্টোরিয়াল জিনিস দুটোর মধ্যে ডিফারেন্সটা আমি বোঝাবার চেষ্টা করি। সো লেট আস টেক এ কমপ্লেক্স IrCl6 2-. This includes iridium 4+ ion and 6Cl-. এবং iridium 4+ means that is a D5 system and contain one unpaired electron because it is a low spin, since it is a metal in high charge as well as 5D transition metal. So this is a low spin complex of iridium 4+ and contain one unpaired electron.
এখন ইপিআর স্পেক্ট্রা থেকে আমরা যে ইনফরমেশনটা পাই সেটা হচ্ছে কোনো সিস্টেমে যদি কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে তার জন্য আমরা একটা স্পেকট্রাল প্যাটার্ন পাই, আনপেয়ার্ড ইলেকট্রন না থাকলে তার জন্য পাই না। অবভিয়াসলি যদি ইলেকট্রনটা শুধুমাত্র কোনো একটা সেন্টারের ওপর, মানে সে ধরা যাক এখানে মেটাল সেন্টার, শুধুমাত্র যদি মেটাল সেন্টারের ওপর রেস্ট্রিক্টেড থাকে তাহলে তাদের তাহলে তাদের ইপিআর এর স্পেকট্রাল প্যাটার্ন যেরকম হয়, যদি সেই ইলেকট্রনটা ডিলোকালাইজ হয় ওভার দ্য আদার সেন্টার তাহলে সেক্ষেত্রে স্পেকট্রাল প্যাটার্নটা বদলে যায়। সো যদি আমি ধরে নিই যে এই আনপেয়ার্ড ইলেকট্রনটা শুধুমাত্র মেটালের উপর রেস্ট্রিক্টেড, তাহলে সেক্ষেত্রে আমাদের স্পেকট্রাল প্যাটার্নটা হওয়া উচিত ছিল এইরকম ধরনের একটা স্পেকট্রা, ইপিআর স্পেকট্রা লাইন আমাদের পাওয়া উচিত ছিল। এটা হচ্ছে এক্সপেক্টেড। কখন এটা হবে না, যখন এই আনপেয়ার্ড ইলেকট্রনটা শুধুমাত্র ইরিডিয়ামের ওপর লোকালাইজড। এটা কখন সম্ভব না, যখন ইরিডিয়াম এবং ক্লোরাইডের মধ্যে ইন্টারাকশনটা কেবলমাত্র আয়নিক ইন্টারাকশন, তার কারণ যেহেতু ইরিডিয়াম এবং ক্লোরাইডের মধ্যে কোনো রকম কোভ্যালেন্ট ইন্টারাকশন নেই, সো ইরিডিয়ামের কোনো আনপেয়ার্ড ইলেকট্রনের পক্ষে ডিলোকালাইজ করা সম্ভব নয় ওভার দ্য অরবিটাল অফ দ্য ক্লোরাইড আয়ন। এখন তাহলে যদি ইরিডিয়ামের ওপর এই ইলেকট্রনটা লোকালাইজড হয় তাহলে এই ধরনের একটা ইপিআর স্পেকট্রা এক্সপেক্টেড। কিন্তু আমরা এক্সপেরিমেন্টালি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যেদিকে হচ্ছে অ্যাবসর্পশন, আর এইদিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক্সপেরিমেন্টাল যখন এই স্পেকট্রাটা আমরা ড্র করছি বা আমরা যখন এক্সপেরিমেন্টাল স্পেকট্রাটা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে এখন এই ধরনের স্পেকট্রা পাওয়া তখনই সম্ভব যখন দেয়ার ইজ এ ওভারল্যাপ বিটুইন দ্য মেটাল অ্যান্ড দ্য লিগ্যান্ড অরবিটাল। আমরা এই স্পেকট্রাল প্যাটার্ন কেন এরকম হলো তার ডিটেলস ডিসকাশনে যাব না, কিন্তু আমরা শুধুমাত্র স্পেকট্রাল প্যাটার্নের অ্যাপিয়ারেন্স দেখে এটুকুনি কিন্তু আমরা বুঝতেই পারছি যে কেবলমাত্র ইলেকট্রনটা যদি মেটাল সেন্টারের উপর লোকালাইজড হতো তাহলে সেক্ষেত্রে স্পেকট্রাল প্যাটার্ন, ইপিআর স্পেকট্রাল প্যাটার্ন যেরকম হওয়া উচিত ছিল, সেক্ষেত্রে আমরা এক্সপেরিমেন্টালি কিন্তু সেটা পাচ্ছি না। এবং এই এক্সপেরিমেন্টাল প্যাটার্নটাকে যদি আমাদের ব্যাখ্যা করতে হয় তাহলে এটা আমাকে ধরে নিতে হবে যে দেয়ার মাস্ট বি আ ওভারল্যাপ between the metal and the ligand orbital. So EPR spectra gives some direct evidence that there is a interaction between the metal and the ligand orbital, এবং there must be some covalent interaction or there must be some orbital overlap. Second, আমরা যে এভিডেন্সটা পাচ্ছি, এক্সপেরিমেন্টাল এভিডেন্স, দ্যাট ইজ এনএমআর অর নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। এটার কথা তোমরা অনেকেই হয়তো শুনেছ। এটার ক্ষেত্রেও আমরা ডিটেল কি স্পেকট্রাল, কেন স্পেকট্রাল প্যাটার্ন কিরকম হওয়া উচিত সেটার দিকে আমরা যাব না, শুধুমাত্র আমরা এটার নেট রেজাল্টের আউটকামটা আমরা দেখে নেব যে কি করে আমরা বুঝতে পারছি জিনিসটা। এখানে আমরা জানি যে একটা প্রোটন, যেটা আমরা নর্মালি যেটা করে থাকি প্রোটন এনএমআর স্পেকট্রা, এছাড়া অন্যান্য এনএমআর স্পেকট্রা ডেফিনেটলি করা যায়। আমরা শুধুমাত্র যদি পিএমআর এর কথা আলোচনা করি বা প্রোটন এনএমআর স্পেকট্রার কথা যদি আলোচনা করি তাহলে আমরা বলতে পারি যে প্রোটন এনএমআর স্পেকট্রার ক্ষেত্রে আমরা একটা প্রোটনের এনভায়রনমেন্ট সেটা বুঝতে পারি, খুব সিম্পলিস্টিক্যালি বলতে গেলে। তো আমরা দুটো কমপ্লেক্সের কথা এখানে কনসিডার করছি। একটা হচ্ছে অ্যালুমিনিয়াম কমপ্লেক্স অফ অ্যাসিটাইল অ্যাসিটোনেট, এবং ভ্যানাডিয়াম কমপ্লেক্স অফ অ্যাসিটাইল অ্যাসিটোনেট।
এখন এই দুটো কমপ্লেক্সের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে দুটো কমপ্লেক্স ইনক্লুড অ্যালুমিনিয়াম 3 and ভ্যানাডিয়াম 3, দুটোই 3+ আয়ন, দুটোই অ্যাসিটাইল অ্যাসিটোনেটের সঙ্গে কমপ্লেক্স। আমরা আগে একটু যদি ছবিটা এঁকে নিই তাহলে সেটা হচ্ছে এরকম। এই ধরনের একটা কমপ্লেক্স যেখানে মেটালটা হচ্ছে আইদার অ্যালুমিনিয়াম অর ভ্যানাডিয়াম, অ্যালুমিনিয়াম 3 অর ভ্যানাডিয়াম 3। এখন দেখতে পাওয়া যায় যে অ্যাসিটাইল অ্যাসিটোনের ক্ষেত্রে এই যে প্রোটনটা, এই প্রোটনটা একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সিতে অ্যাপিয়ার করে, স্পেসিফিক ডেল্টা ভ্যালুতে অ্যাপিয়ার করে। এটা পজিশন আমরা খুব অ্যাকিউরেটলি মেজার করতে পারি। সো যেহেতু দুটো কমপ্লেক্স, একটা ক্ষেত্রে অ্যালুমিনিয়াম 3+ এর সঙ্গে কমপ্লেক্স তৈরি করেছে, আর একটা ক্ষেত্রে ভ্যানাডিয়াম 3+ এর সঙ্গে কমপ্লেক্স তৈরি করেছে, এবং যদি ভ্যানাডিয়াম মেটালের সঙ্গে অ্যাসিটাইল অ্যাসিটোন কমপ্লেক্সের ইন্টারাকশনটা শুধুমাত্র যদি ইলেকট্রোস্ট্যাটিক হয় বা আয়নিক হয়, তাহলে কেবলমাত্র এই প্রোটনের যে পজিশন সেটা কেবলমাত্র মেটাল আয়নের চার্জের উপর ডিপেন্ডেন্ট হবে। এবং যেহেতু দুটো আয়নই +3 চার্জের আয়ন, সো তাহলে সেক্ষেত্রে দুটো কমপ্লেক্সের ক্ষেত্রেই এই প্রোটনটা সেম ডেল্টা ভ্যালুতে অ্যাপিয়ার করার কথা, সেম ডেল্টা। It should be theoretical, but experimentally যেটা দেখতে পাওয়া যায়, they appear at different delta. For these two complex, এটা একমাত্র তখনই হওয়া সম্ভব তার কারণ যদি ইফ দেয়ার ইজ এ অরবিটাল ওভারল্যাপ। এখন অরবিটাল ওভারল্যাপ হলে কেন দুজনের ডিফারেন্স আসবে না, তার কারণ অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কোনো ডি ইলেকট্রন নেই, ভ্যানাডিয়ামের ক্ষেত্রে ডি ইলেকট্রন আছে। সো ভ্যানাডিয়ামের ক্ষেত্রে এই ডি ইলেকট্রনের প্রেজেন্সের ফলে ডেফিনেটলি দ্যাট উইল ইনফ্লুয়েন্স দ্য পজিশন অফ অ্যাপিয়ারেন্স অফ দিস প্রোটন। এই প্রোটনটা কোথায় অ্যাপিয়ার করবে এনিমা স্পেকট্রাতে, সেটা ডেফিনেটলি ইনফ্লুয়েন্সড হবে বাই দ্য ইলেকট্রনিক এনভায়রনমেন্ট অফ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য মেটাল। এবং সেটা তখনই হবে যদি মেটালের সঙ্গে লিগ্যান্ডের একটা কোভ্যালেন্ট ইন্টারাকশন থাকে। যদি এদের মধ্যে ইন্টারাকশনটা পিওরলি ইলেকট্রোস্ট্যাটিক নেচারের হয়, তাহলে কিন্তু এই ঘটনা ঘটা সম্ভব নয়। সো এই এক্সপেরিমেন্টাল এভিডেন্স আমাদের বলে দিচ্ছে যে ডেফিনেটলি দেয়ার ইজ আ কোভ্যালেন্ট ইন্টারাকশন বিটুইন দ্য মেটাল অ্যান্ড দ্য লিগ্যান্ড। তৃতীয় যে এভিডেন্সটা পাওয়া যায় ইন ফেভার অফ মেটাল লিগ্যান্ড কোভ্যালেন্ট ও ইন্টারাকশন, সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ডিডি ট্রানজিশন। না, এর আগে আমরা কথা প্রসঙ্গে এটা বলেছি যে আমরা যে কমপ্লেক্স ট্রানজিশন মেটাল কমপ্লেক্সগুলো যে কালার দেখতে পাই, দ্যাট ইজ ডিউ টু ডিডি ট্রানজিশন। এটা আমরা জানি। এই ডিটেলস ডিসকাশন ডেফিনেটলি আমরা পরে করব। তবুও আপাতত যদি আমরা ধরে নিই ফর টাইম বিং যে এখানে এই কালারটা অ্যাপিয়ার করছে ডিউ টু ডিডি ট্রানজিশন, তাহলেও আমরা আগেও এই কথা বলেছি যে এই ডিডি ট্রানজিশনের জন্য যে কালার অ্যাপিয়ার করছে তার যে ইন্টেন্সিটি, সেটা কিন্তু ক্রিস্টাল ফিল্ড থিওরি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। কিন্তু কিভাবে ব্যাখ্যা করা সম্ভব না, সেক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে মেটাল এবং লিগ্যান্ড অরবিটালের মধ্যে ওভারল্যাপ আছে, তাহলে কিন্তু বিভিন্ন কমপ্লেক্সের ক্ষেত্রে এই ডিডি ট্রানজিশনের জন্য যে কালার অ্যাপিয়ার করছে তার যে ইন্টেন্সিটি, সেটার যে ডিফারেন্স, সেটা কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। সো সেটা যখন আমরা স্পেকট্রাল ট্রানজিশন এর সম্বন্ধে ডিটেলস আলোচনা করব, তখন আমরা সেক্ষেত্রে ডেফিনেটলি এটা দেখব যে কিভাবে কোভ্যালেন্সি ইন্ট্রোডিউস করলে আমাদের ডিডি ট্রানজিশনের ইন্টেন্সিটি ব্যাখ্যা করতে সুবিধা হয়। সো এক্ষেত্রে আমরা আপাতত এটুকুনি শুধুমাত্র বলতে পারি যে এই ডিডি ইন্টেন্সিটি অফ ডিডি ট্রানজিশন সেটা ব্যাখ্যা করা সম্ভব যদি কেবলমাত্র আমরা
মেটাল এবং লিগ্যান্ডের মধ্যে ইন্টারাকশনকে আয়নিক বলে কেবলমাত্র না ধরে নিয়ে যদি আমরা তাদের মধ্যে কোভালেন্ট ইন্টারাকশন আছে বলে ধরে নিই। 4 নম্বর, that is the Nephel-oxytic effect. নেফেলক্সেটিক কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে দ্য ইলেকট্রন টার্ম এক্সপ্যানশন। এখন এর মানে কি, এটা আমরা কি করি বা বুঝছি না? এর আগে আমরা গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল কোনো একটা আয়নের বার করতে গিয়ে সেখানে আমরা রাসেল সন্ডার্স কাপলিং স্কিম পড়েছি। এবং সেই রাসেল সন্ডার্স কাপলিং স্কিমে গ্রাউন্ড স্টেট অফ এ পার্টিকুলার আয়ন অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এক্সাইটেড স্টেট সেগুলো আমরা ডিটারমাইন করেছি। আমরা দেখেছি যে গ্রাউন্ড স্টেট এবং এক্সাইটেড স্টেট, সেখানে দু ধরনের স্টেটই এক্সিস্ট করে। আমরা এতদিন পর্যন্ত জেনারেলি কোনো একটা আয়নের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেটটাই বেশিরভাগ সময় এই রাসেল সন্ডার্স কাপলিং স্কিম দিয়ে বার করতাম, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে বিভিন্ন এক্সাইটেড স্টেটও এক্সিস্ট করতে পারে। এখন এই রাসেল সন্ডার্স কাপলিং স্কিমে গ্রাউন্ড স্টেট এবং বিভিন্ন ভেরিয়াস এক্সাইটেড স্টেটের মধ্যে যে এনার্জি ডিফারেন্স, অ্যাকচুয়ালি দ্য এনার্জি ডিফারেন্স between various ions, various Russell Saunders states is a measure of inter-electronic রিপালশন। এখন এই ইন্টার ইলেকট্রন রিপালশনের মেজার যদি রাসেল সন্ডার্স কাপলিং স্কিম হয়, তাহলে আমরা যেটা বলতে পারি যে ফ্রি আয়নের ক্ষেত্রে ইন্টার ইলেকট্রনিক রিপালশন যা হবে কমপ্লেক্স আয়নের ক্ষেত্রেও ডেফিনেটলি সেম হবে। তার মানে ফ্রি আয়নের ক্ষেত্রে ভেরিয়াস রাসেল সন্ডার্স স্টেটগুলোর মধ্যে যে এনার্জি ডিফারেন্স হবে, দ্যাট মিনস দ্য এনার্জি ডিফারেন্স বিটুইন various Russell Saunders state must be same in free ion and in complex state. If the interaction between metal and ligand is purely ionic. কিন্তু if the interaction between the metal and the ligand is covalent, তাহলে সেক্ষেত্রে কি ঘটবে না? কোভ্যালেন্সি মানে সেক্ষেত্রে আমরা এভাবে ব্যাপারটাকে ভাবতে পারি, the overlap between the metal and the ligand orbital। যদি এটা ঘটে তাহলে এই মিক্সিং এর ফলে আগে যে ইলেকট্রনগুলো কেবলমাত্র মেটাল অরবিটালে রেস্ট্রিক্টেড ছিল সেগুলো এখন মেটাল অ্যাজ ওয়েল অ্যাজ লিগ্যান্ড অরবিটাল পুরোটাই অকুপাই করতে পারবে বা পুরোটা জুড়েই ডিলোকালাইজড হতে পারবে। এবং এক্সটেন্ট অফ ডিলোকালাইজেশন যত বাড়বে, যত বেশি জায়গা জুড়ে সেই ইলেকট্রনগুলো ছড়িয়ে থাকবে, অবভিয়াসলি তাদের মধ্যে এফেক্টিভ সেপারেশন বাড়ার কারণে ইন্টার ইলেকট্রনিক রিপালশন কমবে।
তার মানে সেক্ষেত্রে রাসেল সন্ডার স্টেটগুলোর মধ্যে এনার্জি গ্যাপ কমে আসার কথা। তার মানে যদি মেটাল এবং লিগ্যান্ডের মধ্যে ইন্টারঅ্যাকশন পিওরলি আয়নিক হয়, তাহলে সেক্ষেত্রে energy difference between various Russell-Saunders state must be same or identical in free ion and in complex state. আর যদি এটা কোভ্যালেন্ট হয় মেটাল এবং লিগ্যান্ডের মধ্যে ইন্টারঅ্যাকশন, তাহলে সেক্ষেত্রে দেয়ার মাস্ট বি এ চেঞ্জ। এবং আমরা এক্সপেরিমেন্টালি দেখতে পাই, আমরা যেটা দেখতে পাই, দ্য এনার্জি ডিফারেন্স between various Russell-Saunders state is less in complexed or in metal ligand complex than in free ion. So that indicates যে ডেফিনেটলি তাহলে মেটাল এবং লিগ্যান্ডের মধ্যে একটা অরবিটাল ওভারল্যাপ হচ্ছে। এখন এই প্রসঙ্গে তাহলে ওই নেফেলক্সেটিক এফেক্টের তাৎপর্যটা কি? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ইন দ্য কমপ্লেক্স স্টেট দেয়ার ইজ এ এক্সপ্যানশন অফ ইলেকট্রন ক্লাউড। এবং এক্সপ্যানশন কেন হচ্ছে? তার কারণ মেটাল ইলেকট্রনের কাছে মোর রুম অ্যাভেলেবল ফর দ্য ডিলোকালাইজেশন। তার কারণ মেটাল ইলেকট্রনগুলো এখন মেটাল অরবিটাল ছাড়া লিগ্যান্ড অরবিটালের ওপরও ডিলোকালাইজড হতে পারছে। সো ইন্টার ইলেকট্রনিক রিপালশন কমছে। সো এই ইন্টার ইলেকট্রনিক রিপালশনকে এক্সপ্রেস করার জন্য আমরা যেটা করছি, দ্যাট ইজ রেশিও, আমরা একটা এখানে ইন্ট্রোডিউস করছি, হুইচ ইজ কল্ড নেফেল-অক্সেটিক রেশিও। which is represented by beta, and which is a ratio of B dash by B, where B dash is the measure of inter-electronic repulsion in complex state, and these inter-electronic repulsion in free ion. So যেহেতু inter-electronic repulsion in complex state is always lesser than that in the free ion, so that means B dash must be less than B. It is always. So তার মানে beta must be less than 1. That indicates. তাহলে বিভিন্ন লিগ্যান্ডগুলোকে তাদের বিটা ভ্যালু অনুযায়ী সাজালে আমরা যে সিরিজটা পাই, দ্যাট ইজ কল্ড নেফেল-অক্সেটিক সিরিজ। That means arrangement of ligand in terms of beta. তাহলে এখান থেকে আরো একটা জিনিস আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, তার মানে মোর কোভ্যালেন্সি means lower beta। তার মানে যে কমপ্লেক্স যত বেশি কোভ্যালেন্সি এক্সার্ট করবে তার ক্ষেত্রে বিটা ভ্যালু তত লো হবে, তার কারণ
সেক্ষেত্রে কমপ্লেক্স স্টেটে ইন্টারঅ্যানিক রিপালশন তত কম হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই বিটা ভ্যালু অনুযায়ী লিগ্যান্ডগুলোকে সাজালে একটা এন্ডে থাকবে সেই ধরনের লিগ্যান্ডগুলো যাদের ক্ষেত্রে কোভ্যালেন্সি এক্সার্ট করার ক্ষমতা বেশি, আর আরেকটা ক্ষেত্রে থাকবে সেই লিগ্যান্ডগুলো যাদের ক্ষেত্রে কোভ্যালেন্সি এক্সার্ট করার ক্ষমতা কম। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে স্পেকট্রোকেমিক্যাল সিরিজের সঙ্গে নেফিলক্সিডিক সিরিজের কিছু কিছু জায়গায় মিল রয়েছে, আবার কিছু কিছু জায়গায় অমিলও রয়েছে। মিলটা কোথায় না, স্পেকট্রোকেমিক্যাল সিরিজের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সেখানে, যদিও আমরা তার ব্যাখ্যা তখন দিতে পারিনি, সেখানে আমরা দেখেছিলাম কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইডের মতো লিগ্যান্ড তারা রয়েছে ইন ওয়ান এন্ড অর হাই এন্ড। এখানেও আমরা দেখব নেফিলক্সিডিক সিরিজের ক্ষেত্রে যেহেতু এরা বেশি কোভ্যালেন্সি এক্সার্ট করতে পারে, সো তারা কিন্তু একটা এন্ডে অবস্থান করছে। কিন্তু সেখানে হাইড্রাইড টাইপের লাইগ্যান্ড H মাইনাস, সেক্ষেত্রে তার কিন্তু যেহেতু আমরা কারণটা অবশ্য সেখানে ব্যাখ্যা করিনি, ফলত আমাদের সেই কারণটা আপাতত উল্লেখ না করাই হলো। সেখানে আমরা যদি আমরা শুধুমাত্র নেফিলক্সিডিক এই স্পেকট্রোকেমিক্যাল সিরিজে লিগ্যান্ডগুলোর পজিশনের কথা ভাবি, তাহলে আমরা দেখবো সেখানে যে হাইড্রাইডের মতো লিগ্যান্ড তারা কিন্তু লো এন্ডে অবস্থান করছে। এর কারণ আমরা পরে ব্যাখ্যা করবো ডেফিনেটলি স্পেকট্রোকেমিক্যাল সিরিজে। হাইড্রাইডের মতো লিগ্যান্ড তারা কিন্তু স্পেকট্রোকেমিক্যাল সিরিজে লো এন্ডে অবস্থান করছে, কিন্তু সিন্স হাইড্রাইড তার যেহেতু ইলেকট্রন ক্লাউড লুজলি বাউন্ড, ফলত তার ক্ষেত্রে কোভ্যালেন্সি এক্সার্ট করার ক্ষমতা যেহেতু বেশি, ফলত হাইড্রাইড কিন্তু নেফিলক্সিডিক সিরিজের ক্ষেত্রে সেম এন্ডে রয়েছে উইথ কার্বন মনোক্সাইড অ্যান্ড নাইট্রোসিল। সো ফলত আমরা দেখতে পাচ্ছি যে তার ক্ষেত্রে যেমন এই ক্ষেত্রে সিমিলারিটি রয়েছে, কার্বন মনোক্সাইড আর নাইট্রোসিলের মতো লাইগ্যান্ড স্পেকট্রোকেমিক্যাল সিরিজও একটা এন্ডে, নেফিলক্সিডিক সিরিজও একটা এন্ডে, যেহেতু তাদের কোভ্যালেন্সি এক্সার্ট করার ক্ষমতা বেশি। কিন্তু ইন কন্ট্রাস্ট হাইড্রাইড, যেখানে স্পেকট্রোকেমিক্যাল সিরিজে কার্বন মনোক্সাইড আর নাইট্রিক অক্সাইডের অপোজিট এন্ডে রয়েছে, সেখানে কিন্তু নেফিলক্সিডিক সিরিজে কিন্তু সেম এন্ডে রয়েছে উইথ কার্বন মনোক্সাইড আর নাইট্রোসিল। তার কারণ কোভ্যালেন্সি এক্সার্ট করার ক্ষমতা কিন্তু হাইড্রাইডের যথেষ্ট পরিমাণেই রয়েছে, ফলত তার ক্ষেত্রে কিন্তু বিটা ভ্যালু ইজ লো, এবং সেই জন্য নেফিলক্সিডিক সিরিজে কিন্তু সেটা কার্বন মনোক্সাইড আর নাইট্রিক অক্সাইডের সঙ্গে সেম যে এন্ড সেইটাই কিন্তু বিয়ার করছে। সো আমরা যদি এই লিগ্যান্ডগুলোকে নেফিলক্সিডিক সিরিজে সাজাই, তাহলে আমরা দেখতে পাবো সেখানে আমরা এই ধরনের যে আমরা পাচ্ছি সিরিজটা ফ্লোরাইড, ওয়াটার, অ্যামোনিয়া, অক্সালেট, এর সঙ্গে প্রায় সেম হচ্ছে ইথিলিন ডায়ামিন, তারপরে রয়েছে আমাদের NCS মাইনাস, ক্লোরাইড, এর সঙ্গে অলমোস্ট সেম হচ্ছে সায়ানাইড, which is less than bromide, less than iodide. তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আয়োডাইডের মতো যেগুলো লার্জার সাইজ লাইগ্যান্ড, যাদের ইলেকট্রন ক্লাউড লুজলি বাউন্ড, যারা মোর কোভ্যালেন্সি এক্সার্ট করতে পারে, তারা কিন্তু নেফিলক্সিডিক সিরিজের ক্ষেত্রে হায়ার এন্ডে অবস্থান করছে। অন্যদিকে যারা আয়নিক ফ্লোরাইডের মতো লিগ্যান্ড, তারা কিন্তু নেফিলক্সিডিক সিরিজের অন্য এন্ডে অবস্থান করছে। এর পরের যে এভিডেন্সটা আমরা মেটাল লিগ্যান্ড কোভ্যালেন্সি রেসপেক্টে আমরা দিতে পারি, সেটা হচ্ছে অ্যান্টি ফেরোম্যাগনেটিক কাপলিং। এটারও খুব ডিটেলস আমরা যাবো না, তার কারণ আমরা যখন
ম্যাগনেটিজম পড়বো, ম্যাগনেটিক প্রপার্টি পড়বো দিস মেটাল আয়ন, তখন সেক্ষেত্রে আমরা এটা নিয়ে ডিটেলসে আলোচনা করবো। আপাতত আমরা কিছুটা সহজভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। কিছু কিছু কমপ্লেক্সের ক্ষেত্রে, যেমন MnO, FeO, এই ধরনের আয়নিক কমপ্লেক্সগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাদের ম্যাগনেটিক মোমেন্ট ইজ ভেরি লো। ম্যাগনেটিক মোমেন্ট ইজ ভেরি লো। Behave like a diamond. So what is diamagnetic, what is antiferromagnetic, এটা নিয়ে ডিটেল ডিসকাশন আমরা পরবর্তীকালে যাব। আমরা শুধু এমনি বলতে পারি যে ডায়াম্যাগনেটিক মানে আমরা জেনারেলি যেটা বিলিভ করি সেটা হচ্ছে যে যেটা বলে থাকি সেটা হচ্ছে যে ইন প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড diamagnetic complex is weakly repelled, or in presence of magnetic field a paramagnetic complex is attracted. সো প্রশ্ন হচ্ছে এবার কোন কমপ্লেক্স ডায়াম্যাগনেটিক বা কোন কমপ্লেক্স প্যারাম্যাগনেটিক হবে, তার আমরা সাধারণত যেটা বলে থাকি, which is not always true, সাধারণত যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে যে কোনো একটি কমপ্লেক্সের ক্ষেত্রে যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে দ্যাট বিহেভস এজ প্যারাম্যাগনেটিক কমপ্লেক্স, আর যদি আনপেয়ার্ড ইলেকট্রন না থাকে, যদি সব ইলেকট্রন পেয়ার অফ কন্ডিশনে থাকে, তাহলে সেটা ডায়াম্যাগনেটিক কমপ্লেক্স হিসেবে বিহেভ করবে। এটা আমরা জেনারেলি বলে থাকি, যদিও সব ক্ষেত্রে এটা ট্রু নয়, কিন্তু মোরাললেসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রু বলে দেখতে পাওয়া যায়। তো যাই হোক, তাহলে ম্যাঙ্গানিজ বা আয়রনের এই যে কমপ্লেক্স, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাঙ্গানিজ 2 বা আয়রন 2 কমপ্লেক্স এগুলো। তাহলে ম্যাঙ্গানিজ 2 বা আয়রন 2 কমপ্লেক্স আমরা যদি এদের কমপ্লেক্সের সঙ্গে কথা ভাবি, তাহলে ডেফিনেটলি এখানে আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে। তার কারণ এখানে 5টা ডি ইলেকট্রন রয়েছে, এখানে 6টা ডি ইলেকট্রন রয়েছে। সো এবং যেহেতু অক্সাইড উইক ফিল্ড লাইগ্যান্ড, সো ফলত এখানে হাই স্পিন কমপ্লেক্স তৈরি করবে এবং ডেফিনেটলি এখানে তাহলে কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, এবং তার জন্য এই কমপ্লেক্সগুলো শুড বিহেভ অ্যাজ প্যারাম্যাগনেটিক কমপ্লেক্স, কিন্তু তা সত্ত্বেও এরা ডায়াম্যাগনেটিক কমপ্লেক্সের মতো বিহেভ করছে। এটা কিভাবে হতে পারে না, এটা হতে পারে যদি আমরা ধরে নিই দেয়ার ইজ এ ইন্টারাকশন বিটুইন দ্য মেটাল অ্যান্ড দ্য লিগ্যান্ড। কিভাবে ইন্টারাকশনে হচ্ছে বলে ধরে নিলে এগুলো ডায়াম্যাগনেটিক হিসেবে বিহেভ করতে পারে? না, আমরা ধরে নিই যে ম্যাঙ্গানিজের কোনো একটি আনপেয়ার্ড ইলেকট্রন, সো তার সঙ্গে যদি আমি মেটাল এবং লিগ্যান্ডের মধ্যে ইন্টারাকশনটা কোভ্যালেন্ট বলে ধরে নিই, তাহলে ডেফিনেটলি দেয়ার মাস্ট বি অরবিটাল ওভারল্যাপ। তাহলে অক্সাইডের অরবিটাল এরমভাবে ম্যাঙ্গানিজের সঙ্গে ইন্টারাকশনে পার্টিসিপেট করবে, এবং যদি এরমভাবে ইন্টারাকশনে পার্টিসিপেট করে তাহলে যেহেতু বন্ড ফর্ম করতে গেলে দুটো অপোজিটলি স্পিনের ইলেকট্রন দরকার, তার মানে এই ইলেকট্রনটাকে এই ধরনের ওরিয়েন্টেশনে থাকতে হবে, অপোজিটলি স্পিনে ওরিয়েন্টেড থাকতে হবে। তাহলে যেহেতু একই অরবিটালে দুটো সেম স্পিনের ইলেকট্রন থাকতে পারে না, তাহলে অক্সিজেনের ডেফিনেটলি এই ইলেকট্রনটার ওরিয়েন্টেশন হবে এরকম। সো এই অক্সিজেন যখন এই অরবিটাল দিয়ে পরের ম্যাঙ্গানিজের সঙ্গে ইন্টারাকশনে পার্টিসিপেট করবে, তখন সেক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাবে যে এর সঙ্গে ইন্টারাকশন পজিটিভ ওভারল্যাপ ঘটানোর জন্য এই ইলেকট্রনটাকে ডেফিনেটলি ডাউনওয়ার্ড স্পিনে হতে হবে। তার মানে এখান থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে দুটো সেপারেট ম্যাঙ্গানিজ ইউনিট, দুটো ম্যাঙ্গানিজ সেন্টার, তাদের ইন্ডিভিজুয়াল সেন্টারের ওপর যদিও আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, কিন্তু এই ধরনের কোভ্যালেন্ট বন্ড ফর্ম করার জন্যে একটা ম্যাঙ্গানিজের একটা ইলেকট্রন তার স্পিন যেরকম, অন্যটা তার অপোজিট একটা ওরিয়েন্টেশনে থাকতে বাধ্য হচ্ছে, এবং এটা তখনই সম্ভব যদি দেয়ার ইজ এ ওভারল্যাপ বিটুইন দিস টু, ম্যাঙ্গানিজ এবং অক্সিজেন। কারণ তখনই এই ধরনের একটা ইনফরমেশন এক্সচেঞ্জ হতে পারবে যে ম্যাঙ্গানিজের এটার সঙ্গে ওভারল্যাপ ঘটানোর জন্য এটাকে আপওয়ার্ড হলে এটাকে ডাউনওয়ার্ড, এরমভাবে আমরা যদি ভাবি, তাহলে তখনই কেবলমাত্র এই ধরনের ইনফরমেশন এক্সচেঞ্জ হওয়া সম্ভব। তাহলে আমরা যেটা দেখতে পাবো, ভার্চুয়ালি
যে ম্যাঙ্গানিজের যে আনপেয়ার্ড ইলেকট্রনটা, মানে ইন্ডিভিজুয়াল একটা সেন্টার ধরলে যদিও ম্যাঙ্গানিজের উপর আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, কিন্তু ওভারঅল সিস্টেমটা যদি আমরা কনসিডার করি তাহলে ম্যাঙ্গানিজ ইলেকট্রনগুলো একটা আর একটার সাপেক্ষে পেয়ার্ড অফ কন্ডিশনে রয়েছে, এবং তার ফলে ওভারঅল সিস্টেমের মধ্যে সেই অর্থে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন না থাকার কারণে দে বিহেভ লাইক এ ডায়াম্যাগনেটিক সিস্টেম, যেটাকে আমরা অ্যান্টিফেরোম্যাগনেটিক কাপলিং বলছি। তো এটা হচ্ছে খুব ওভার সিম্পলিফাইড একটা পিকচার, কিন্তু আপাতত যেহেতু আমাদের এই ম্যাগনেটিক মোমেন্ট সম্বন্ধে খুব বেশি আইডিয়া নেই, সো আপাতত আমরা এইটুকুনি ধরে নেব। সো ভার্চুয়ালি দিস বিহেভ লাইক এ ডায়াম্যাগনেটিক সিস্টেম অ্যাজ ইফ, যেহেতু কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই তাই দ্য সিস্টেম দিস ইজ উইকলি রিপেলড বাই দ্য এক্সটার্নালি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। সো তাহলে এই ধরনের সিস্টেমগুলো, ম্যাঙ্গানিজ অক্সাইড বা এফিও, এই ধরনের সিস্টেমগুলো, এই ধরনের লো ম্যাগনেটিক মোমেন্ট, এটাকে ব্যাখ্যা করতে গেলে আমাদের কিন্তু এই ধরনের অ্যান্টিফেরোম্যাগনেটিক ইন্ট্রাকশনের প্রেজেন্স এটাকে ধরে নিতেই হবে, এবং সেই অ্যান্টিফেরোম্যাগনেটিক ইন্ট্রাকশন প্রেজেন্ট এটা ধরে নিতে গেলে আমাদেরকে এটাও ধরে নিতে হবে যে দেয়ার মাস্ট বি ওভারল্যাপ বিটুইন দ্য মেটাল অ্যান্ড দ্য লিগ্যান্ড অরবিটাল। সেটা না হলে কিন্তু এই ধরনের অ্যান্টিফেরোম্যাগনেটিক ইন্টারাকশন ঘটা সম্ভব নয়। এরপর আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে দ্য থিওরিটিক্যাল ফেলিওর অফ দ্য আয়নিক মডেল। এতক্ষণ আমরা বিভিন্ন এক্সপেরিমেন্টাল এভিডেন্স দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম যে মেটাল এবং লিগ্যান্ডের মধ্যে ওভারল্যাপ কেবলমাত্র আয়নিক ইন্টারাকশন দিয়ে ব্যাখ্যা করা সম্ভব। মেটাল এবং লিগ্যান্ডের মধ্যে ইন্টারাকশন কেবলমাত্র আয়নিক হতে পারে না, কোভ্যালেন্ট না হলে, কোভ্যালেন্ট ইন্টারাকশন না থাকলে বিভিন্ন এক্সপেরিমেন্টাল যে এভিডেন্সগুলো, এক্সপেরিমেন্টাল যে রেজাল্টগুলো, সেগুলো কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারছি না। এবার আমরা দেখব যে থিওরিটিক্যালি এই আয়নিক মডেলের কিছু লিমিটেশন রয়েছে, সেই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করবো যে আমরা যেটা এতদিন ধরে জেনে এসছি বা ধরে এসছি সত্যি সেরকমটা ঘটা উচিত কিনা, যদি শুধুমাত্র পিওরলি আয়নিক ইন্টারাকশন আমরা কনসিডার করি বিটুইন দ্য মেটাল অ্যান্ড দ্য লিগ্যান্ড। আমরা আয়নিক ইন্টারাকশন আমরা যখন সিএফটি পড়েছি তখন আমরা সেক্ষেত্রে বলেছি পরে অক্টাহেড্রাল কমপ্লেক্স ইন এ অক্টাহেড্রাল সিচুয়েশন দ্য 5d অরবিটাল সেটা স্প্লিট করছে দুটো ভাগে, T2g সেটা হচ্ছে লোয়ার এনার্জি অরবিটাল এবং ইজি সেটা হচ্ছে হায়ার এনার্জি অরবিটাল। তার কারণ হিসেবে আমরা বলেছি যেহেতু লিগ্যান্ড অ্যাপ্রোচ করছে ডাইরেক্টলি মেটাল বা ডাইরেক্টলি তিনটে অ্যাক্সিস বরাবর, এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর, সো অ্যালং অ্যাক্সিস যে লিগ্যান্ডগুলো সেগুলো এনার্জেটিক্যালি ডিস্টেবিলাইজ হবে। সো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার অরবিটাল উইল বি রেজড ইন এনার্জি। সো অ্যাকর্ডিং টু CFT, dx square minus y square and dz square will be raised in energy because of direct interaction with the ligand, obviously in octahedral complex. আমরা অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে কিন্তু আমরা এখন আপাতত আলোচনা করছি। আর dxz yz এবং xy will be stabilized due to less direct interaction with the
লিগ্যান্ড ইলেকট্রন। সো এটা আমরা ধরেছিলাম। এবার আমরা একটুখানি ছবি এঁকে বোঝার চেষ্টা করি যে সত্যি এটাই হওয়া উচিত ছিল। সো লেট আস টেক এ মিটার। সো তার আমরা ধরে নিই যে দিস ইজ দ্য অ্যালং অ্যাক্সিস অরবিটাল। আর তার রয়েছে কিছু ইন বিটুইন অ্যাক্সিস। সো ব্লু ওয়ান ইজ অ্যালং অ্যাক্সিস অ্যান্ড গ্রিন ওয়ান ইজ ইন বিটুইন অ্যাক্সিস। এবার আমরা ধরে নিই যে এর সঙ্গে লিগ্যান্ডের ইন্টারাকশন। সো let us take আইডিয়ালি এটা আরো কাছাকাছি আসার কথা। আমি একটুখানি গ্যাপ দিয়েই এঁকেছি, এটা আরো কাছাকাছি আসার কথা, কারণ এটা একটা ক্লোজ প্যাক অ্যারেঞ্জমেন্ট। যাই হোক, সো আমরা এই সিচুয়েশনে যদি ব্যাপারটা ভাবার চেষ্টা করি, এটা হচ্ছে লিগ্যান্ডের নিউক্লিয়াস, এটা এ লিগ্যান্ড, এটা এ ড্যাশ লিগ্যান্ড। তাহলে যদি এইরকম সিচুয়েশনটাই হয়, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে অ্যালং অ্যাক্সিস অরবিটাল, এটা হচ্ছে ইন বিটুইন অ্যাক্সিস অরবিটাল। আমি একটু এটা লিখে দিই। দিস ইজ অ্যালং অ্যাক্সিস, দিস ইজ ইন বিটুইন অ্যাক্সিস। এখন এই ছবি থেকে আমরা যেটা প্রেডিক্ট করতে পারি সেটা হচ্ছে, আমরা যদি একটু ভালো করে ভাবি তাহলে দেখব যে অ্যালং অ্যাক্সিস অরবিটালের যে ইলেকট্রন, মেটাল ইলেকট্রন, সেটা যেহেতু লিগ্যান্ডের দিকে ডাইরেক্টলি অ্যাপ্রোচ করছে, সো তার সঙ্গে তার সঙ্গে লিগ্যান্ড ইলেকট্রনের যেমন রিপালশন আছে, তেমনি অ্যাজ ওয়েল অ্যাজ তার সঙ্গে লিগ্যান্ডের যে নিউক্লিয়াস, তার সঙ্গে একটা অ্যাট্রাকটিভ ফোর্সও কাজ করছে। তার মানে অ্যালং অ্যাক্সিস অরবিটালের যে লিগ্যান্ড মেটাল, অ্যালং অ্যাক্সিস অরবিটালের যে মেটাল ইলেকট্রন, তার উপর লিগ্যান্ড অরবিটালের নিউক্লিয়াসের অ্যাট্রাকশন প্লাস লিগ্যান্ড ইলেকট্রনের রিপালশন কাজ করছে। সো আমরা যদি এটাকে পিক্টোরিয়াল লিখি, অ্যালং অ্যাক্সিস অরবিটাল ইলেকট্রন, এখানে কি আছে? attraction from ligand nucleus plus repulsion from ligand electron. সো তাহলে এই দুটো ইন্টারাকশন এর উপর কাজ করছে। অন্যদিকে আমরা যদি ইন বিটুইন অ্যাক্সিস অরবিটালে যে ইলেকট্রন রয়েছে, তার উপর যদি আমরা ইন্টারাকশনের কথা কনসিডার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এর সঙ্গে দুটো নিউক্লিয়াস, দুটো যে লিগ্যান্ড, তাদের নিউক্লিয়াস তারা কিন্তু অনেকটা দূরত্বে।
সো এদের সঙ্গে প্রায় ইন্টারাকশন বা অ্যাট্রাকশন নেই বললেই চলো, অথচ এটা কিন্তু এই ইলেকট্রন ডেন্সিটি আঁকা পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি তাহলে দেখব যে যেহেতু এটা এই মাঝ বরাবর প্রজেক্টে, সো এর সঙ্গে কিন্তু দুটো লিগ্যান্ডের ইলেকট্রন ডেন্সিটি রিপালশন কিন্তু এর উপর কাজ করছে। সো রিপালশন of both the ligand electron, যেখানে অ্যাট্রাকশন ফ্রম দ্য লিগ্যান্ড নিউক্লিয়াস সেটা কিন্তু ভার্চুয়ালি অ্যাবসেন্ট, বা আমরা সেটাকে প্র্যাকটিক্যালি ইগনোর করতে পারি যেহেতু সেটার ডিস্টেন্স অনেকটা বেশি বা সেপারেশন অনেকটা বেশি। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি ইন বিটুইন অ্যাক্সিস অরবাইটালে যে ইলেকট্রন রয়েছে তার উপর রিপালশন কিন্তু বেশি। এখানে যদিও ডাইরেক্ট ইন্টারাকশনের ফলে একটা ডেফিনেটলি রিপালশন, স্ট্রং রিপালশন ফিল করছে একটিমাত্র লিগ্যান্ডের ইলেকট্রন ডেন্সিটির জন্য, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা স্টেবিলাইজিং ফ্যাক্টর রয়েছে, দ্যাট ইজ দ্য অ্যাট্রাকশন ফ্রম দ্য লিগ্যান্ড নিউক্লিয়াস, যেটা কিন্তু এখানে প্রায় নেই। সো হিসেব মতো আমি যদি এটা ক্রিটিক্যাল যদি ক্যালকুলেট করি, যদি আমি কোয়ান্টিটেটিভলি এই এক্সটেন্ট অফ রিপালশন এবং অ্যাট্রাকশনটা যদি আমি ক্যালকুলেট করি, তাহলে যেটা দেখা যাবে অ্যাকচুয়ালি ইন বিটুইন অ্যাক্সিস যে অরবাইটাল তার ক্ষেত্রে কিন্তু এক্সটেন্ট অফ রিপালশন বেশি দেন দ্য অ্যালং অ্যাক্সিস অরবাইটালের ইলেকট্রন। সো হিসেব মতো তাহলে সিচুয়েশনটা কিন্তু ঠিক উল্টে যাওয়ার কথা ছিল। তার মানে এই মডেল অনুযায়ী অ্যাকচুয়ালি কিন্তু ইন বিটুইন অ্যাক্সিস অরবাইটাল red in between axis orbital should be raised in energy while along axis orbital of metal should be stabilized. এখন তাহলে যদি এটাই সত্যি হয়, থিওরিটিক্যাল প্রেডিকশন বা থিওরিটিক্যাল মডেল যদি আমাদের এই জায়গায় পৌঁছে দেয়, তাহলে যেটা দাঁড়াচ্ছে, তাহলে আমরা এতদিন পর্যন্ত যা প্র্যাকটিক্যালি পড়লাম তাহলে পুরো জিনিসটাই কিন্তু উল্টে যাবে। তার কারণ সেখানে আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই যাবতীয় যা ক্যালকুলেশন করেছি সেখানে কিন্তু আমরা এটা ধরে নিয়েছি যে আমাদের অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে in between axis orbital they are energetically stabilized and along axis orbital সেটা হচ্ছে energetically destabilized। তাহলে সেই জন্য তার মানে পিওরলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন আমি যদি ধরে নিই যে দ্যাট এক্সিস্ট বিটুইন দ্য মেটাল অ্যান্ড দ্য লিগ্যান্ড, তাহলে কিন্তু আমাদের যে মডেলটা ধরে আমরা এতদিন সিএফটির বিভিন্ন প্রপোজালগুলো দিয়েছি, পজিশনগুলো দিয়েছি, সেটা কিন্তু তাহলে পুরোপুরি ভুল হয়ে যায় বা পুরোপুরি উল্টে যায়। তো ফলত যেটা প্রয়োজন হয়ে পড়লো যে আমরা যেটা দেখলাম এই আলোচনা, আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম তাহলে দেয়ার মাস্ট বি সাম কোভ্যালেন্সি বিটুইন দ্য মেটাল অ্যান্ড দ্য লিগ্যান্ড অরবাইটাল, এবং আমরা যদি সেটাকে ইন্ট্রোডিউস করি, দ্যাট ইজ দ্য অরবাইটাল ওভারল্যাপ বিটুইন দ্য মেটাল অ্যান্ড দ্য লিগ্যান্ড অরবাইটাল, তাহলে দেখবো যে ফরচুনেটলি সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের যে সিএফটির যে প্রপোজালটা আমাদের প্রথমে ছিল যে ইন বিটুইন অ্যাক্সিস অরবাইটালগুলো এনার্জেটিক্যালি স্টেবিলাইজ হচ্ছে এবং অ্যালং অ্যাক্সিস অরবাইটালগুলো এনার্জেটিক্যালি ডিস্টেবিলাইজ হচ্ছে, সেটাই কিন্তু ঘটবে। সো উই আর ফরচুনেট যে আমরা কোভ্যালেন্স ইন্ট্রোডিউস করলে আমরা দেখব যে অ্যাকচুয়ালি এতদিন ধরে আমরা যে জিনিসগুলো, যে প্রপোজালগুলো আমরা নিয়ে ঘটনাগুলো ব্যাখ্যা করেছি সেটার সঙ্গে মিলে যাচ্ছে, এবং ফলত আমাদের যে ব্যাখ্যাগুলো ছিল সেগুলো ঠিক বলে প্রমাণিত হচ্ছে। সো তার ফলে আমাদের একটা প্রয়োজন হয়ে পড়লো একটা থিওরির যেটা ইনকর্পোরেট করবে দ্য কোভ্যালেন্সি বিটুইন দ্য মেটাল অ্যান্ড দ্য লিগ্যান্ড অরবাইটাল। তো সেইটার প্রয়োজন থেকে একটা থিওরি ডেভেলপ করলো হুইচ ইজ অ্যাডজাস্টেড ক্রিস্টাল ফিল্ড থিওরি,
যেটা অর লিগ্যান্ড ফিল্ড থিওরি, যেটা পরবর্তীকালে আমরা মলিকুলার অরবিটাল থিওরিতে অ্যাকচুয়ালি আস্তে আস্তে শিফট করে যাব সেটা দিয়ে। সো তাহলে আমরা দেখব যে উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ মলিকুলার অরবিটাল থিওরি আমরা সেখান থেকে ক্রিস্টাল ফিল্ড থিওরি দিয়ে আমরা যেগুলো ব্যাখ্যা করেছিলাম সেগুলো যেমন ব্যাখ্যা করতে পারবো, যেহেতু উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য কোভ্যালেন্সি আমরা সেই একই রেজাল্টে এসে পৌঁছতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ যে ঘটনাগুলো আমরা ব্যাখ্যা করতে পারিনি, যেমন আমাদের ইন্টেন্সিটি অফ দ্য স্পেকট্রাল লাইন বা এই ঘটনাগুলো, সেগুলোকেও কিন্তু আমরা সাকসেসফুলি ব্যাখ্যা করতে পারবো। আর স্পেকট্রোকেমিক্যাল সিরিজ তার যে জাস্টিফিকেশন সেগুলোকেও কিন্তু আমরা সাকসেসফুলি ব্যাখ্যা করতে পারবো। সো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে যে মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে কি করে এই ঘটনাগুলোকে ব্যাখ্যা করা সম্ভব, এবং সেখানে উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য মেটাল অ্যান্ড দ্য লিগ্যান্ড অরবিটাল ওভারল্যাপ, দ্যাট মিনস ইন্ট্রোডাকশন অফ দ্য কোভ্যালেন্সি, কি করে সেটা আমাদের এই যাবতীয় যে জিনিসগুলো ক্রিস্টাল ফিল্ড থিওরি দিয়ে যেগুলো ব্যাখ্যা করা যাচ্ছে সেইগুলো কি করে ব্যাখ্যা করা হচ্ছে, এবং কি করে সেগুলো যেগুলো এখনো আনএক্সপ্লেন সেগুলোও কি করে ব্যাখ্যা করা যাচ্ছে। সো সেটার জন্য আমরা হেল্প নেব মলিকুলার অরবিটাল থিওরি। তো সেটা আমরা এর পরের দিন দেখব, এবং সেখানে আমরা দেখতে পাবো যে আমরা এর আগে যে অ্যাপ্রোচটা ইউজ করেছিলাম, দ্যাট ইজ দ্য লিগ্যান্ড গ্রুপ অরবিটাল কনসেপ্ট, সেটা আমরা এখানেও ইউজ করব, এবং সেই লিগ্যান্ড গ্রুপ অরবিটাল কনসেপ্টটা ইউজ করে আমরা কিন্তু এই ঘটনাগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব। সেক্ষেত্রে একটা অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে মলিকুলার অরবিটাল পিকচার বা ডায়াগ্রামটা কীরকম দাঁড়াবে সেটা আমরা দেখব। অবভিয়াসলি টেট্রাহেড্রাল এবং স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সের ক্ষেত্রে দেখব, এবং সেখানে আমরা ওই লিগ্যান্ড গ্রুপ অরবিটাল কনসেপ্টটা ইউজ করব, যে অরবিটাল যে কনসেপ্টটা এর আগে অলরেডি আমরা ওয়াটারের এমো করতে গিয়ে আমরা দেখেছি। সো আমাদের নেক্সট টার্গেট ইজ টু এক্সপ্লেন অল দিস ফ্যাক্টস ইউজিং মলিকুলার অরবিটাল থিওরি। সো আজকের মতো এখানেই শেষ। পরের দিন আমরা মলিকুলার অরবিটাল থিওরি ইউজ করে এই যে ব্যাখ্যাগুলো সেগুলোকে আরো এগিয়ে নিয়ে যাবো, যে এই ঘটনাগুলো কি করে ব্যাখ্যা করা সম্ভব সেই জায়গাটাকে আমরা দেখব। সো আজকের মতো এখানেই শেষ। আর আরেকটা জিনিস যেটা বলে দিই, সেটা হচ্ছে রেফারেন্স, এই দ্য এভিডেন্স অফ দ্য এক্সপেরিমেন্টাল এভিডেন্স ফর দ্য মেটাল লিগ্যান্ড অরবিটাল ওভারল্যাপ বা থিওরিটিক্যাল ফেলিওর অফ দ্য আয়নিক মডেল, এই যে জিনিসটা এটা কটন উইলকিনসনের যে থার্ড এডিশন অ্যাডভান্স ইনঅর্গানিক কেমিস্ট্রি থার্ড এডিশন, সেখানে এইটা কিন্তু সুন্দরভাবে বলা রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে হুইয়ের বইটা সেখানেও এই ঘটনাটার ব্যাখ্যা দেওয়া রয়েছে। সো তোমরা সেখান থেকে পড়তে পারো, আমি এখানে রেফারেন্স দুটো উল্লেখ করে দিয়েছি, তো তোমরা সেখান থেকে এটা দেখতে পারো। তবে মাইন্ড ইট, থার্ড এডিশন মানে অ্যাডভান্স কটন উইলকিনসনের অ্যাডভান্স ইনঅর্গানিক কেমিস্ট্রি থার্ড এডিশনের পরের এডিশনে কিন্তু এই পোর্শনটা আর ইনক্লুডেড নেই এই বইতে। সো থার্ড এডিশনের পরের এডিশনগুলো দেখলে সেখানে কিন্তু এই জায়গাটা কিন্তু পাবে না, বা এই আলোচনাটা কিন্তু সেখানে পাবে না। সো আজকের মতো এখানেই শেষ। আবার পরের দিন আমরা মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে এই ব্যাখ্যাগুলো দেখব।